আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব এবং কি আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে লম্বা জাতের করলার যে চারা সেটা তৈরি করতে হয়। এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি যে করলার চারা তৈরি করার পূর্বে যে মাটিগুলোকে প্রস্তুত করতে হয় সেটা কিভাবে প্রস্তুত করবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিছু মাটি ফসলি জমি থেকে এটা সংগ্রহ করেছি। আর সেই মাটিগুলোকে রোদে শুকিয়ে পিটিয়ে ঝুরঝুরো করে নিয়েছি। তারপর সেই মাটিগুলোর সাথে আমি এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার হাতে যে তৈরি করা ভার্মি কম্পোস্ট, সেই ভার্মি কম্পোস্টগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যদি কারোর ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে যাদের বাড়িতে পুরাতন গোবর রয়েছে 1 বছরের গোবর, সেটাকে আপনারা পিটিয়ে ঝুরঝুরো করে নেবেন, একদম ছোট ছোট দানা করে নেবেন। তারপর সেই গোবর অথবা ভার্মি কম্পোস্ট যে পরিমাণের আপনারা মাটি নেবেন ঠিক 2/1 ভাগ গোবর অথবা ভার্মি কম্পোস্ট মিক্সার করে নেবেন। গোবর এবং ভার্মি কম্পোস্ট ভালোভাবে মিক্সার করার পর এখন এর সাথে আরও যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে মাটি থেকে রোগ পোকামাকড়, ক্ষতিকর যে পোকামাকড় রয়েছে সেটিগুলোকে দূর করার জন্য বা মেরে ফেলার জন্য, তাদের আক্রমণের প্রকোপ কমানোর জন্য মাটির সাথে আপনারা যেটি মিক্সার করে নেবেন সেটি হলো দানাদার কীটনাশক। এখানে দানাদার কীটনাশক অনেক রকমের রয়েছে। আপনারা চাইলে ফুরাডান সহ আরও বিভিন্ন কোম্পানির যে দানাদার কীটনাশকগুলো রয়েছে সেগুলোকে আপনারা মাটি প্রস্তুত করার জন্য মাটির সাথে মিক্সার করে নেবেন। এখানে আপনারা কতটুকু ফুরাডান দিবেন সেটা একটা বিষয়। আপনারা যদি 1000 গাছের চারা করেন তাহলে 1000 গাছের চারা করতে যে পরিমাণের মাটির প্রয়োজন হবে সেই পরিমাণের মাটির সাথে আপনারা 200 গ্রাম ফুরাডান অথবা যে কোনো দানাদার বিষ দিয়ে দিবেন। তার সাথে গাছকে আরও তাড়াতাড়ি দ্রুত বাড়ানোর জন্য আপনারা যেই সারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে বাংলা টিএসপি সার আপনারা ব্যবহার করবেন। বাংলা টিএসপি সার চারা করার জন্য ব্যবহার করলে দেখা যায় যে এই গাছটা এই সারের যে কার্যক্ষমতা সেটা বেশি দিন থাকে। তার কারণে দেখা যায় যে এই চারাগুলোকে সুন্দর সতেজ হয়ে বেড়ে ওঠার জন্য সাহায্য করে এবং চারাগুলো শুরু থেকে মোটা তাজা হয়ে যায়। আর যদি আপনারা বাংলা টিএসপি না ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে সারটা ব্যবহার করবেন সেটি হচ্ছে বাংলা ডিএপি সার। বাংলা ডিএপি সারটাও জমিতে অনেক দিন লাস্টিং করে। সেই ক্ষেত্রে বীজতলা তৈরি করার জন্য এই বাংলা ডিএপি সারটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটি সার দিতে হবে সেটি হচ্ছে পটাশ সার, যেটাকে আমরা এমপি সার বলি। আপনারা এমপি সার কতটুকু ব্যবহার করবেন? এই এমপি সারটা আপনারা ব্যবহার করবেন আধা কেজি, তার মানে 500 গ্রাম, 1000 চারার জন্য 500 গ্রাম এমপি সার মাটির সাথে মিশ্রণ করে নেবেন। এইভাবে আপনারা যে পরিমাণে সারগুলো বললাম এই পরিমাণে সার আপনারা 1000 চারার জন্য মাটি প্রস্তুত করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন। আমার যেহেতু এখন মাটি প্রস্তুত করা হয়ে গেছে, এখন আমি আমার যে করলার বীজগুলো এনেছি সেই বীজগুলো ফেলবো। আর আজকের এই ভিডিও যেহেতু করলা চারা তৈরি নিয়েই, আর করলা চারা কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়েই একটু যেটা আলোচনা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই যে মাটিগুলো প্রস্তুত করেছি সেখানে যে আমি করলা চারা তৈরি করার জন্য কীভাবে বীজগুলো ফেলবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখন আপনারা স্ক্রিনে আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো হচ্ছে আমার এবার যে আমি করলা চাষ করতে যাচ্ছি সেটি হচ্ছে লাল তীরের টিয়া সুপার। গতবার আমি যদিও টিয়া চাষ করে ভালো ফলন পেয়েছিলাম, এবার আরেকটু ব্যতিক্রমভাবে চাষ করার জন্য এবার আমি সংগ্রহ করেছি টিয়া সুপার। যাই হোক বন্ধুরা,
আমার হাতে যে বীজগুলা দেখছেন এই বীজগুলো আমি 12 ঘন্টার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টার পানিতে ভিজিয়ে রাখার পরে যে কাজটি করেছি সেটি হচ্ছে কম করেও 2 ঘন্টা প্রখর রোদে আমি এই বীজগুলোকে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পর এই বীজগুলো ভিজিয়ে তারপর এখন আমি যে আমার মাটি ভরাটকৃত পলিথিন সেই পলিথিনের মধ্যে একটি করে বীজ দিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসলে মূলত এইভাবে বীজগুলো দিয়ে নিতে হবে। আমি মূলত এই বীজগুলো দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে বীজগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে প্রতিটি পলিথিনে বীজগুলো ভরার পর এখন আমাকে যে কাজটি করতে হবে, এই বীজগুলোকে ঢেকে দেওয়ার জন্য আমি যেই মাটিগুলো পলিথিনে ভরেছিলাম সেই মাটিগুলোকে আরও সুন্দরভাবে ঝুরঝুরো করে নিতে হবে। আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন সেই মাটিগুলো একদম আমি ঝুরঝুরে করে নিয়েছি। এই ঝুরঝুরে মাটিগুলোকেই প্রতিটা পলিথিনের মধ্যে একটু কিছু কিছু পরিমাণ করে দিয়ে নিতে হবে, যাতে করে এই বীজগুলো ঢেকে যায়। আর আমি যে পলিথিনের ভিতরে পানি দিয়েছিলাম সেই পানির সাথে আর উপরে যে শুকনো মাটি দিচ্ছি সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নিচ থেকে যখন এই বীজগুলো অঙ্কুর উদ্গমন হয়ে চারা আকারে বের হবে তখনই উপরের মাটিটা নরম থাকার কারণে সহজে উপর দিকে বের হয়ে আসতে পারবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবেই প্রতিটা পলিথিনেই এক মুষ্টির কম পরিমাণ করে মাটি দিয়ে নিচ্ছি। তারপরেও আরেকটি বিষয় এখানে যে আমি প্রতিটা পলিথিন কিন্তু আমি মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি না, কারণ পরবর্তী আমি যখন পানি সেচ দিব তখন যাতে এই পলিথিনের মধ্যে পানি আটকে থাকে আর পানিটা যাতে আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করতে পারে। আমি যদি এখন সবগুলো মাটি দিই এই সম্পূর্ণ পলিথিনটা ভরে দেই তাহলে আমি যখন পানি সেচ দিব তখন এই পলিথিনের ভিতরে পানি প্রবেশ করতে পারবে না, বাহির দিকে পড়ে যাবে। সেজন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে পলিথিনের কিছু পরিমাণ যাতে খালি থাকে, পরবর্তীতে পানি দেওয়ার সুবিধার্থের জন্য এই খালিটুকু রাখতে হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবে আমি মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য এবং মাটির ভিতরে হওয়ার জন্য, যাতে করে চারাগুলো সহজভাবে গজিয়ে ওঠে। সেজন্য আমি এখন যে কাজটি করে দিচ্ছি সেটি হচ্ছে একটা পলিথিন দিয়ে সম্পূর্ণভাবে আমি যেই পলিথিনের ভিতরে বীজগুলি দিয়েছি সেই পলিথিনগুলো সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মাটির ভিতরে একটা হিট তৈরি হবে। হিট তৈরি হওয়ার কারণে দেখা যায় যে আমার যে করলার বীজগুলো দিলাম এই করলার বীজগুলো থেকে সহজভাবে চারাগুলো বের হয়ে আসবে। আর মাটিগুলো যদি ঠান্ডা হয়ে থাকে, এখন যেহেতু শীতের দিন মাটিগুলো টেম্পারেচার তৈরি করা খুব কঠিন বিষয়, সেজন্য এই টেম্পারেচার তৈরি করার জন্য অবশ্যই পলিথিন দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে কমপক্ষে 4 দিন। আর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমি যে উপরে একটা কালো পলিথিন দিলাম, যখন সূর্যের আলো হবে মানে দিনের বেলা যখন সূর্যের আলো পড়বে তখন উপরের কালো পলিথিনটা উঠিয়ে ফেলে শুধু নিচের যে সাদা পলিথিন সেটাকে রেখে দিতে হবে, যাতে করে উপর থেকে সূর্যের আলো পলিথিনের ভিতরে ভেদ করতে পারে এবং মাটির ভিতরে একটা হিট তৈরি করতে পারে। এইভাবেই যদি করা হয় তাহলে দেখা যাবে যে অল্প কয়েক দিনের মধ্যেই এই চারা থেকে এই বীজ থেকে আল্লাহর রহমতে চারা বের হয়ে আসবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।